আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আনিশা, আনিশা। এটা তো অর্ক ভাইয়ার গলা। সে এখন এত রাতে এখানে কি করছে? আমি এক বুক সাহস নিয়ে জবাব দিতে উদ্যত হলেও মিইয়ে পড়লাম। এখন ভাইয়াকে বিশ্বাস করাতে হবে যে আমি ঘুমিয়ে পড়েছি, তার জন্য উত্তর দিলে চলবে না। অর্ক ভাইয়া আবারও দরজায় টোকা দিয়ে নিচু সুরে বলে, আনিশা, তুমি কি ঘুমিয়ে পড়েছো? আমি এবার জবাব দিতে নিতেই পেছন থেকে ফট করে ঘুম চড়ানো কণ্ঠে আয়াস বলে দিলেন, ইয়েস, আনিশা ঘুমিয়ে পড়েছে। ডোন্ট ডিস্টার্ব, ইউ মে গো। মুহূর্তেই থতমত খেয়ে কপালে ভাঁজ পড়ে গেল। ইচ্ছে করছে গিয়ে লোকটাকে ইচ্ছে মতো কয়েকটা কিল দিয়ে আসি। চিন্তায় কোল কিনারা পেলাম না। আবার অর্ক ভাইয়ারও কোনো রকম সারা শব্দ না পেয়ে গলা শুকিয়ে আসছে ভয়ে। এবার ভাইয়া উদ্বিগ্ন হয়ে পড়ল। বেশ উত্তেজনা নিয়ে আমার ঘরের দরজা জোরে জোরে ধাক্কানো শুরু করলো আর বলল, আনিশা, আর ইউ ওকে মাই সিস্টার? ভেতরে কে ঢুকেছে? এই, কে ঢুকেছিস? ওর ঘর থেকে বের হ। আমার বোনকে স্পর্শ করবি তো তোর হাত কেটে ফেলবো। চিহুপা কাটলাম আমি। এখন ভাইয়াকে কি করে বলবো যে ভেতরে অন্য নয় বরং আয়েশ ঢুকেছে? হতবিহ্বল হয়ে একবার আয়েশকে বিড়বিড় করে কথা শুনিয়ে আটকা আটকা গলায় বললাম, কি অর্ক ভাইয়া, কিছু বলবে তুমি? এত রাতে যে? আমি তো ঘুমিয়ে পড়েছি। ভাইয়া দরজা ধাক্কানো থামিয়ে দিলেন। ভাইয়া হয়তো বিস্মিত হয়েছে। গলার স্বর খাদে নামিয়ে বলল, কি? কিন্তু তোমার ঘর থেকে যে আমি একটা ছেলের কণ্ঠ পেলাম। আমার ঘরে ছেলে কি করে আসবে ভাইয়া? আমি তো ঘর বন্ধ করে রেখেছি আর ঘুমিয়েও গিয়েছিলাম। কিছু বলবে তুমি? না, আসলে রান্নাঘরে পানি খেতে গিয়েছিলাম, ওখানে জানালা হাট করে খোলা দেখলাম, ভাবলাম চোর টোর এসেছে হয়তো। আচ্ছা, তুমি ঘুমিয়ে যাও। আর সরি, হ্যাঁ, এত রাতে ডিস্টার্ব করার জন্য। গুড নাইট। পায়ের শব্দ শুনতে পেলাম, অর্থাৎ ভাইয়া চলে যাচ্ছে। হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। ধূপধাপ শব্দ ফেঁকে আয়েশের কাছে গিয়ে বসলাম। ওনার চোখের উপর হাত দিয়ে অনুভব করলাম উনি চোখ বুজে রয়েছেন। এর মানে আমাকে ফাঁসিয়ে দিয়ে আরামে ঘুমিয়ে যাচ্ছেন। রাগে কটমট করতে থাকলাম। চোখ জোড়া ছোট করে রাখছি। চোখ ভালো থাকলে চোখ দিয়ে ভস্য করে দিতাম লোকটাকে। এইভাবে মুখের ভাবভঙ্গি করতে নেই নিশা পাখি, উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে, পরে কিন্তু দোষ দিতে পারবে না। আয়েশের এহেন কথায় স্থির হয়ে গেলাম। নড়াচড়া করতেও পারলাম না। না পড়ল চোখের পলক। মাথায় শুধু একটা কথাই আসছে, একটা লোক এতটা বেশরম হয় কি করে? আয়াস তৎক্ষণাৎ আমার হাত ধরে টেনে নিচের পাশে শোয়ালেন। আমাকে নিচের মধ্যে বন্দি করে অগণিত কয়েকটা চুমু খেতে খেতে আমার গালে গাল ঘষেই ঘুমিয়ে পড়লেন। আমি সাবধানে ওনার মাথা বালিশে রাখলাম। অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। মনের কোণে বিষণ্ণতা নেই, হারিয়ে গেছে আয়েশের আবেশে। সকালে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করছি। দরজা এখনো লাগিয়ে দেওয়া, তার কারণ এখনো বেঘরে ঘুমিয়ে আছেন আয়াস। ইতিমধ্যে একবার ডেকে গিয়েছেন মামি। আমার কি করা উচিত সেটাই ভাবছি, আর দাঁত দিয়ে অনবরত নখ কেটে যাচ্ছি। এখন কি আয়েশকে সকলের সামনে নিয়ে যাব? ব্যাপারটা বড্ড লজ্জাজনক হয়ে যাবে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ঝনঝন শব্দ হতেই চমকে গেলাম। আমার হাত লেগে হয়তো কিছু পড়ে গিয়েছে। গুড মর্নিং নিশা পাখি, কি হয়েছে? এভাবে হর্স ডান্স করছো কেন? আয়েশের কণ্ঠে স্পষ্ট আলসেমির ছাপ। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, হর্স ডান্স? হ্যাঁ, তুমি যেভাবে পায়চারি করছিলে জোরে জোরে, তারপরে থেকে ভালো পদবি আমার মাথায় এলো না। আমি এদিকে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আর আপনি ফাজলামি করছেন। উঠুন উঠুন বলছি। এক্ষুনি যেভাবে বাড়ির ভিতর ঢুকে এসেছিলেন সেভাবেই বাইরে চলে যান। জোর গলায় কথাটা বলে উঠলাম আমি। আয়াস বিস্ময় নিয়ে বললেন, হোয়াট? আমি তো এই বাড়ির জামাই। বাইরে মামা শ্বশুর মামি শাশুড়ি আমার জন্য ওয়েট করছে, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? দিস ইজ ভেরি ব্যাড। আর সকালে উঠে আমি আগে কফি খাই, তারপর জিমে যাই, জানো না? ওসব একদিন না করলে কিচ্ছু হবে না। আপনাকে এখান থেকে বের হতেই হবে। আর কালকে অর্ক ভাইয়ার কথায় ওভাবে জবাব দিয়েছিলেন কেন? আমি বলেছিলাম জবাব দিতে? বেশ সিরিয়াস হয়ে রেগে রেগে প্রশ্ন ছুড়লাম আমি। আয়াস বেশ স্বাভাবিক কণ্ঠেই বললেন, তুমি জবাব দিচ্ছিলে না, তাই ভাবলাম তোমার কাজটা আমি করে দিই। আর তাছাড়া আমার ওয়াইফের রুমে এত রাতে ঠকঠক করা পারমিশন কে দিয়েছে ওকে?
ও কেন তোমার দরজায় অত রাতে নক করছিল? আপনি সব সন্দেহের বীজ রান্নাঘরে পুঁতে রেখে এসেছেন, তো ঘরে আসবে না? তাছাড়া অর্ক ভাইয়ার কোনো বোন নেই, সে কারণে আমাকে নিয়ে চিন্তা করে বেশি। বুঝেছেন এবার? চলো ঠিক আছে, চলো এবার বাড়ি যাই। বলেই আমার হাতটা ধরলেন আয়াস। আমি চটপট করে হাত ছাড়িয়ে তাড়াহুড়ো করে বললাম, এভাবে না, আপনাকে বাইরে যেতে হবে, আবার আসতে হবে, যাতে সকলে বুঝতে পারে আপনি বাইরে থেকে এলেন। যান। মামা শ্বশুরের বাড়ি থেকে ওভাবে তাড়িয়ে দিচ্ছ? মেজাজ তুমকে উঠে গেল আমার। এখনো ব্যঙ্গ করেই চলেছে লোকটা। ঝাঁজ পেশানো কণ্ঠে বললাম, চোরের মতো বাড়িতে ঢোকার সময় কথাটা মনে ছিল না? এখন যাবেন নাকি? বলেই থেমে গেলাম আমি। পরের শব্দ কি বলা চাই মাথায় এলো না। আয়েশ এবার কণ্ঠে গাম্ভীর্য আনলেন। আরে যাচ্ছি, ফ্রেশ হতে হবে নাকি? ঠিক আছে, যান। ওয়াশরুমে চলে গেলেন আয়াস। কপালে হাত দিয়ে বসলাম আমি। মাঝে মধ্যে লোকটাকে কি বলা উচিত বা ওনাকে কি করা উচিত তা ভেবে দিশেহারা হয়ে পড়ি। কিন্তু উনি বোধহয় আমাকে জ্বালাতেই ভালোবাসেন। একদিকে অসহ্য লাগে, অন্যদিকে এক সুখানুভূতি। সবেমাত্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অর্ক। সকাল সকাল জগিং করতে যাওয়া ওর নিত্যদিনের কাজের মধ্যে পড়ে। এসেই ঘর্মাক্ত শরীরে সোজাসুজি ওয়াশরুমে ঢুকে একেবারে ফ্রেশ হয়ে বের হয়। সাদা রঙের টাওয়েল ঘাড়ে ঝুলানো তার, পরনে 3/4 কালো প্যান্ট আর সাদা টি শার্ট। টাওয়েলটা দিয়ে মুখ মুছতে থাকে সে। আচমকা তার কিছু একটা মনে পড়তেই হেসেও ফেলে। পরক্ষণেই নিজের মাথায় টোকা মারে অর্ক। বিড়বিড় করে বলে, অর্ক, তোর কি হয়েছে বলতো? এত হাসছিস কেন? পাগল হয়ে গিয়েছিস? এভাবে অকারণে তুই তো হাসিস না। যার জন্য হাসছিস তার সম্পর্কে তো নাম ছাড়া কিছুই জানিস না। কি এক যন্ত্রণা, উফ। নিজেকে ধমক দিয়ে আরও একটু হেসে ফেলে অর্ক। তার হাসির কারণ গতকালকে আচমকা উপস্থিত হওয়া ওই হাসি খুশি মেয়েটা মৃধা। লোকে বলে মানুষ অন্যের হাসি, চোখ, মুখ, চেহারা দেখে মুগ্ধ হয়, কিন্তু অর্কের ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন। সে মুগ্ধ মেয়েটার বকা শুনে অবাক হলেও এটাই সত্যি। অর্ক বারংবার স্মৃতিচারণ করতে থাকে মৃধাকে। গতকাল অ্যাশ কালারের ফুল শার্ট পরিধান করে শার্টের হাতা ওঠাতে ওঠাতে সবেমাত্র বাইরে বের হচ্ছে অর্ক। তার বাবার জন্য কিছু ঔষধ লাগবে। বাড়ির মেইন দরজা খুলতেই একটা অচেনা মেয়েকে দেখে ভড়কে উঠল সে। 2 ধাপ পিছিয়ে গেল অর্ক। কিছু প্রশ্ন করবার আগেই তার দুচোখ গেল আনিশার দিকে। ফ্যাকাশে চোখ মুখ, কপালে ব্যান্ডেজ দেখে কিছুটা আটকে ওঠে অর্ক। মেয়েটা ঠিকঠাক দাঁড়াতেও পারছে না। অচেনা মেয়েটি আনিশাকে ধরে রেখেছে, হয়তো পায়েও ব্যথা পেয়েছে। অস্ফুট স্বরে অর্ক বলে ওঠে, আনিশা তুমি আর অর্কের কথা শেষ না হতেই আনিশার বদলে অচেনা মেয়েটা ঝাঁঝালো গলায় ধমকে উঠে অর্ককে। আপনি কেমন মানুষ? হ্যাঁ, নিজের বোনের খেয়াল ঠিকঠাক রাখতে পারেন না? আপনার বোনের স্পেশাল খেয়াল রাখা উচিত ছিল না? ওকে হারালেন কি করে? আবার দেখে তো মনে হচ্ছে ওকে হারিয়ে আপনার মনে কোনো ভাবান্তরই নেই। চোখে মুখে এক ফোঁটাও চিন্তার ছাপ দেখতে পাচ্ছি না। এই আনিশা, তুমি বলো তো, তোমার মামার বাড়ির লোক তোমায় খুব অত্যাচার করে তাই না? বলো আমায়, শুধু এদের সবাইকে পুলিশের ঘানি টানিয়ে ছাড়বো। অর্ক ভ্যাবাচাকা খেয়ে গেছে। ওর দৃষ্টি স্থির। মেয়েটা কি পাগল নাকি? কি সব বলে যাচ্ছে? আনিশা ওকে থামিয়ে বলল, না, তুমি ভুল ভাবছো। মামার বাড়িতে আমি ওদের মেয়ে, হারিয়ে যাওয়ার ক্ষেত্রে দোষটা আমার। মেয়েটা আবার ঠোঁট উল্টে অর্কের উদ্দেশ্যে বলে, ঠিক আছে, তাহলে আমার কথাগুলো আমি ফিরিয়ে নিলাম, মাইন্ড করবেন না। ওকে, কথা ফিরিয়ে নিয়েছি কিন্তু। বর্তমান ঠোঁটজোড়া আরও প্রসারিত হয় অর্কের। কথা নাকি ফিরিয়েও নেওয়া যায়, এটাও সম্ভব? সেই মুহূর্তেই অর্কের হুঁশ ফিরতে মাথা অনবরত এদিক ওদিক নাড়ায় সে। মনের মধ্যে কি টান টান অনুভূতি। সে পাগল হয়ে যাচ্ছে। তাকে এই পাগল হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। ড্রয়িং রুমে নিস্তব্ধতা, সকলে নীরব। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আয়াস ধরা পড়ে গেছেন। রান্নাঘরে মামি উপস্থিত থাকায় হাতে নাতে ধরা পড়েছেন উনি, সেই সঙ্গে আমিও। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মুখ তুলেও তাকাতে পারছি না। অর্ক ভাইয়া গাম্ভীর্যের সঙ্গে বলে ওঠেন, তোমায় আমি রাতে জিজ্ঞেস করেছিলাম আনিশা, যদি তাই হয় তাহলে মিথ্যা বললে, সত্যিটা তো বলতে পারতে। ঢোক গিললাম আমি। বলতে গিয়েও কোনো কথা আসছে না। কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে গলায়। তবুও অস্পষ্ট গলায় বললাম, কাল রাতে উনি আসেন আর আমার ভুল ধারণা ভাঙিয়ে দেন।
উনি আমার সঙ্গে এই জঘন্য কাজ করেননি। আমি ওনাকে ভুল বুঝেছিলাম অর্ক ভাইয়া। অর্ক ভাইয়ার বদলে মামা শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তবে কে ঘটিয়েছে এমন জঘন্য ঘটনা? মিসেস মালিয়া। ভার কণ্ঠে উত্তর দেন আয়াস। সঙ্গে সঙ্গে যেন সকলে হতবিহ্বল হয়ে পড়ে। কেউ কোনো কথা বলতে পারছে না। বেশ কিছুক্ষণ নীরবতা কেটে যাবার পর অর্ক ভাইয়া দৃঢ় কণ্ঠে বলে, হট ওই মহিলা, উনি তো ওই বাড়িতেই থাকেন। আমি বিশ্বাস করতে পারছি না উনি এমন কাজ করলেন। আর আনিশা, আবারও তোমাকে ওই বাড়িতে যেতে দেব ভাবলে কি করে? আবার যদি ওই মহিলা কিছু করে বসে? এত ইনসিকিউরিটির মাঝেও তোমায় ছাড়তে পারবো না, সরি। আমি কিছু বলতে নিলাম, কিন্তু তার আগেই আয়াস বলে উঠলেন, নো ওয়ে, আর সেকেন্ড চান্স পেতে দেবো না আমি। আনিশাকে আমি ওই বাড়িতে নিয়ে গেলে তো চান্স পাবে, তাই না? আয়েশের কথায় হক চকিয়ে উঠলাম। চোখজোড়া বিস্ময়ে ভরে গেল। উনি ঠিক কী করতে চাইছেন সেটা বোধগম্য হচ্ছে না আমার। দেখো আয়াস, তুমি যেহেতু আনিশার হাজব্যান্ড, সেহেতু তোমাকে আমরা বাধা দিতে পারি না। কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ওর সেফটির দায়িত্ব তোমার। ও এখনও বেশ ছোট, নিজের কথা নিজেই বুঝতে পারে না। সেসব তোমায় বুঝে নিতে হবে। আর তোমার নামে কিন্তু কম কথা ওঠেনি মিডিয়াতে। কিন্তু আনিশা তোমার সঙ্গে যেতে চায় কি না সেটা আগে জানা দরকার। ও যদি যেতে না চায় তাহলে আমি ওকে নিয়ে যেতে দিতে পারি না। মামা এক নাগারে কথাগুলো বলে থামলেন। হয়তো আমার উত্তরের আশা করছেন। আমি থতমত খেয়ে রয়েছি। নিচের নীরবতা কাটিয়ে ধীর গলায় বললাম, মামা আমি যাব। মাথা নুইয়ে ফেললাম আমি। হঠাৎ করে আমার হাতটা ধরলেন আয়াস শক্ত করে। মামাকে উদ্দেশ্য করে বললেন, মিডিয়াতে যা কথাবার্তা আমার সঙ্গে আনিশার সাক্ষাৎ হওয়ার আগে উঠেছিল সবটা ঠিক ছিল। আমি খারাপ মানুষ, আমি অস্বীকার করবো না। কিন্তু কোনো মানুষ তো খারাপ হয়ে জন্মায় না, তাই না? ছোটো থেকে যেসব দেখে বড় হয়েছি সেসবকে নিজের চরিত্রের অংশীদার বানিয়ে ফেলেছি। কিন্তু নিজেকে শুধরে নেবার জন্য আমি একটা সুযোগও ছাড়বো না। এখন আমি চাই আনিশাকে নিয়ে যেতে। তাড়াহুড়ো করে বলে উঠলেন মামি। তবে আয়াস কোমল সুরে বললেন, না, আসলে আজকে আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, সেটা আজই করতে হবে, খুব আর্জেন্ট। তাই এখনই যাওয়াটা জরুরি। তাহলে আসছি। ভুরো কুচকালাম আমি। ওনার কি এত গুরুত্বপূর্ণ কাজ? এত তাড়াহুড়ো তো নিজের কেস থাকলেও করেন না। কিছুক্ষণ আগেও সে জামাই আদর না পাওয়ার জন্য আমায় খোঁচা মারছিল। কিন্তু এখন কি এমন হলো? মামার বাড়ি থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম আমরা। আয়াস আগে ড্রাইভার দিয়ে গাড়ি আনিয়েছিল, তাই বাইরে আসার সঙ্গে সঙ্গেই আমার গাড়িতে তুলে দিলেন আয়াস। আমার মাথায় প্রশ্ন এলো। সঙ্গে সঙ্গে আয়াসকে সেই প্রশ্ন করেও ফেললাম, আপনি যে বললেন আমাকে ওই বাড়িতে নিয়ে যাবেন না, তাহলে আমরা কোথায় যাচ্ছি? গেলেই বুঝতে পারবে, এখন কিছু বলছি না। গাল ফুলিয়ে ফেললাম আমি। লোকটা সবসময় এত হেয়ালি করেন কেন? যখনই কোথাও নিয়ে যাবেন তখন জায়গার নাম কিছুতেই বলবেন না। বলবে না মানে বলবেনই না। ধুর, লোকটাকে প্রশ্ন করাটাই বেকার। গাড়ির জানালার হাত রেখে হাতের উপর থুতনি রাখলাম আমি। শো শো বাতাস হচ্ছে। আচমকা বজ্রপাতের শব্দে ভাবান্তর হলো না আমার। আয়াস আমায় সেধে প্রশ্ন করলেন, বজ্রপাত হচ্ছে? তুমি বজ্রপাতে ভয় পাও না? না না, মানে এত হালকা বজ্রপাতে ভয় হয় না, জোরে পড়লে একটু আধটু হয়ে থাকে। আমার বউ তো দেখছি প্রচণ্ড সাহসী। আয়েশের কথার পর একটু বাঁকা হাসলাম আমি। কপালের ওপরে পড়ে থাকা চুল ফু দিয়ে সরিয়ে দিয়ে একটু ভাব নিতেই জোরে সোরে বজ্রপাতের শব্দ হতেই ধর পুড়িয়ে জানালার কাছ থেকে সরে এলাম আমি। আকাশের উপর বড্ড রাগ হলো। এমন সময় বজ্রপাত হওয়ার দরকার ছিল? সবেমাত্র ভাব নিচ্ছিলাম, আয়েশের চাপা হাসির আওয়াজ এলো। আমি নাক ফুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইলাম। উনি শান্ত গলায় বললেন, ভয় লাগছে? না। কথাটুকু শেষ হতেই আবারও বজ্রপাত। একটু কেঁপে উঠে আয়েশের পাশ ঘেঁষে বসলাম। আয়েশ এবার মজার ছলে বললেন, এবার নিশ্চয়ই ভয় করছে। এবার ওনাকে কিছুই বললাম না। পরক্ষণে আমার কোমর চেপে ধরে নিচের দিকে আরও টেনে নিয়ে এলেন উনি। চক্ষু চড়ক গাছ পরিণত হলো। সামনের ড্রাইভার গাড়ি চালাচ্ছেন আর লোকটা আজে বাজে কাজে ব্যস্ত। ওনার বুকে আলতো কিল মেরে ফিসফিস করে বললাম, এই অসভ্যতামি সকলের সামনে করা জরুরি? ছাড়ুন তো। আমি তো বাড়িতে গিয়েই অসভ্যতামি করতে চেয়েছিলাম। তুমি যেভাবে গাল ফুলিয়ে রাখলে যেন গাল ডাকছিল আর বলছিল। বলেই থেমে গেলেন আয়াস। আমি সন্দিহান হয়ে জিজ্ঞেস করলাম, কি? আমার স্পেশাল কিসটা করতে বলছিল।
হার্টবিট আগের চেয়েও 10 গুণ জোরে ছুটতে শুরু করলো। তাকে বুঝ দিলাম একটু ধীরে ছুটতে, কিন্তু হার্ট আমার কথা শোনার পাত্র নয়। সে ছুটে চলেছে, যেন হুট করেই বেরিয়ে আয়েশকে দেখতে আসবে। কান অসম্ভব গরম হয়ে গেল, মনে হচ্ছে লুকিয়ে পড়ি কোথাও। এসব কথাবার্তা কোথায় পান আয়াস?